আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকেই আছে, আমরা আমাদের আলোচনাটা শুরু করি, হ্যাঁ? বাকিরা আস্তে ধীরে জয়েন করুক। তো আগে প্রোগ্রামিং এর প্রাথমিক ধারণা নিয়ে বলছিলাম। এবার আরেকটা কনসেপ্টে আমরা যাব। একদমই প্রাথমিক ধারণা। ভেরিয়েবল ভেরিয়েবল জিনিসটা কি সেটা বলার আগে প্রয়োজনীয়তাটা নিয়ে একটা কথা বলি। বিষয় যেটা হয়, তো আমাদের ক্রমাগত আমাদের নিজেদেরও ব্রেইনের ভিতরে অনেক ইনফরমেশন জমা রাখতে হয়, তাই না? আপনি একটা ক্যালকুলেশন করছেন, 100 তার সাথে 39 যোগ করলে কত হয়, দুইটা সংখ্যা যোগ করতে গেলে আমাদের তোমার ব্রেইনে রাখতে হচ্ছে যে এটার পরে এটা হবে। আবার একটা সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি আজকে বাজার থেকে আইসক্রিম কিনবো কি কিনবো না। হ্যাঁ, সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে অবশ্যই ডিপেন্ড করছে আপনার পকেটে টাকা আছে কিনা, তাই না? পকেটে যদি টাকা না থাকে আপনি কিন্তু আইসক্রিম কিনতে পারবেন না। ওকে। তো ওই যে পকেটে টাকা আছে কিনা এটা মনে রাখতে হয় না? ঠিক আছে, তো কম্পিউটার প্রোগ্রামিং দিয়েও একটু আগে বলছিলাম যে ভাষা, এই ভাষা দিয়ে এই মাধ্যম দিয়ে আমি কম্পিউটারের সাথে যোগাযোগ করছি। কম্পিউটারকে আমরা কেন ব্যবহার করি? তার বড় রিজন হচ্ছে কম্পিউটারের মাধ্যমে আমাদের রিয়েল লাইফের বিভিন্ন সমস্যার সমাধান আমরা করে থাকি। যদিও বাংলাদেশে এ ধরনের ইমপ্লিমেন্টেশন কম। এতদিন ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, বিভিন্ন কথা আমাদেরকে শোনানো হয়েছে, কিন্তু বাস্তবে তার কোনো কিছুই হয়নি টাকা পয়সা লুটপাট ছাড়া। তো ডিজিটাল বাংলাদেশ যদি হতো তাহলে কি দাঁড়াতো, আমাদের রাস্তাঘাটে আমরা কম্পিউটার ম্যানেজ কম্পিউটার দিয়ে সেন্ট্রালি ম্যানেজ করা ট্রাফিক সিস্টেম দেখতে পেতাম, তাই না? যে আমাদের অটোমেটিক্যালি সিগন্যাল পড়বে এবং প্রত্যেক এলাকায় কতগুলো গাড়ি চলছে, কোন রাস্তা দিয়ে গেলে জ্যাম কম পড়বে। হ্যাঁ, এখানে কিন্তু অনেক ক্যালকুলেশনের বিষয় আছে। বিভিন্ন অ্যালগোরিদম দিয়ে এখানে অ্যানালাইসিসের কাজ করা যায় বা কাজ করা হয়। ঠিক আছে। তো এই একটা রিয়েল লাইফের একটা সমস্যার সমাধান করতে গেলে কি হচ্ছে, আমাকে বিভিন্ন প্রোগ্রামিং এর সাহায্য নিতে হচ্ছে, তাই না? আচ্ছা, আহ, না অ্যাটেন্ডেন্স নেইনি এখনো। অ্যাটেন্ডেন্স নেইনি, পরে নিচ্ছি, বাকিটা জয়েন করুন পরে গিয়ে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিচ্ছি।
প্রোগ্রামিং নিয়ে বলছিলাম যে আমাদের রিয়েল লাইফে যে সমস্যাগুলো আছে এটা আমরা দ্রুত এবং এফিশিয়েন্টলি সমাধান করার জন্য প্রোগ্রামিং কে ব্যবহার করে থাকি। ওকে, যে কাজ আমার মানুষ দিয়ে করতে 100 মানুষ লাগছে, সেটা কম্পিউটার কোড দিয়ে 100 মানুষের মনে করেন একদিন সময় লাগছে, কম্পিউটার দিয়ে আমি সেটা 30 সেকেন্ডে করে ফেলতে পারি। এরকম অনেক টাস্ক আছে, অনেক ঘটনা আছে। যাই হোক, রিয়েল লাইফে এরকম বিভিন্ন সিনারিওতে আমাদের ভেরিয়েবলটা দরকার পড়বে। ভেরিয়েবল কনসেপ্টটা কি একটু আগে বলছিলাম, যে আমাদের নিজেদের বিভিন্ন বিষয় মনে রাখতে হয়। কম্পিউটারেরও এরকম বিভিন্ন তথ্য মনে রাখতে হয়। কিন্তু সমস্যা হলো, আল্লাহ তাআলা আমাদের ব্রেনের সিস্টেমটা এমন ভাবে করেছে যে আমরা অনেক কিছু ইনফরমেশন মনে রাখতে পারি। শর্ট টার্ম মেমোরি আছে, লং টার্ম মেমোরি আছে। হ্যাঁ, আল্লাহ অনেক সুন্দরভাবে আমাদের ব্রেনটা অর্গানাইজ করেছে, কিন্তু কম্পিউটারে তো তা না। এবং সব তথ্যই যদি কম্পিউটারে জমা করতে থাকি এক নাগাড়ে, আমাদের কম্পিউটারে কি হয়, একটা স্টোরেজ থাকে না আপনাদের, কম বেশি 512 জিবি, হ্যাঁ, 1 টেরাবাইট এরকম স্টোরেজ আছে। এখন ক্রমাগত সব তথ্যই যদি আমরা সেভ করতে থাকতাম, তাহলে কি হতো, অল্প কিছু দিনে আমাদের কম্পিউটার মেমোরি ফুল হয়ে যেত, তাই না? তো এই সমস্যা সমাধানের জন্য আমরা যেটা আমরা নর্মালি কি করি, সবকিছু ডিলিট করে দেই না মাঝে মধ্যে, এই যে ক্লাস ভিডিও বা এগুলো ডিলিট করে দিচ্ছি মেমোরি খালি রাখার জন্য। একটা প্রোগ্রাম যখন এক্সিকিউশন হয়েছে, রান করছে, তখন তো আবার ডিলিট করা বা একদম কোডের ভিতরে গিয়ে ডিলিট করা, এটা অন্য আরেকটা জটিলতা তৈরি করবে, তাই না? তো এমন একটা আমাদের মেমোরি দরকার যেটাকে বারবার ব্যবহার করা যায়। ভেরিয়েবল জিনিসটা এজন্যই সুইটেবল। ও ও কেমন জিনিস, আমি একটা উদাহরণ যদি এভাবে বিবেচনা করি, আপনারা কম বেশি বাক্স দেখেছেন সবাই, তাই না? জিনিসটাকে এরকম একটা বাক্সের সাথে কল্পনা করতে পারেন। হ্যাঁ, আপনাদের বাসায় কম বেশি সবারই বাক্স আছে, টিভির বাক্স, ফ্রিজের বাক্স, হ্যাঁ, খাবার দাবার কিনছেন, বিস্কুটের বাক্স থাকে না? তাও লিস্ট কিছু না হলেও মশলার বিভিন্ন বাক্স খুঁজে পাবেন, রান্নাঘরে গেলেই খুঁজে পাবেন। তো বাক্স দিয়ে কি হয়, আমি একটা শূন্য স্থান চাইলে যা ইচ্ছা তার ভিতর রাখতে পারি। আপনাদের মানে বাংলাদেশে কম বেশি সবার বাসাতে এরকম হয় যে আইসক্রিমের বাক্সর ভিতরে মানে মশলা রেখে দেয়। মাঝে মধ্যে রান্নাঘরে গিয়ে কনফিউজড হয়ে যেতে হয়, বা হঠাৎ করে ফ্রিজ খুলে মানে মন ভালো হয়ে যায়, এই তো আইসক্রিম আছে গরমের দিন, কিন্তু খুলে দেখা যায় ভিতরে মশলা, বিভিন্ন রকমের মশলা রেখে দিয়েছে, তাই না? এরকম হয় না? আচ্ছা, তো কনসেপ্টটা কি, আমার একটা শূন্য স্থান আছে এবং সেই স্থানে আমি যা ইচ্ছা রাখতে পারি এবং যখন ইচ্ছা সেখান থেকে নিয়ে যেতে পারি। ওকে, এখন আইসক্রিমের বাক্সে আমি মশলাও রাখতে পারি, বা মনে করুন আমি আমার কলম, কাগজ কলম সেগুলোও রেখে দিতে পারি। এটা কোনো নির্দিষ্টতা নেই বা বাধ্যবাধকতা নেই। শূন্য একটা স্থান থাকলে যা ইচ্ছা রাখতে পারি, যখন ইচ্ছা আবার বের করে নিতে পারি। ওকে, এবং বাক্সটার গায়ে একটা নাম থাকে। মনে করুন এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। হ্যাঁ, ম্যাঙ্গো আইসক্রিমের বাক্স, তো গায়ে একটা নাম থাকে বা স্টিকার লাগানো থাকে, তাই না? ম্যাঙ্গো আইসক্রিম গুলোতে হলুদ কালারের কোনো স্টিকার লেখা আঁকা থাকে বা লেখা থাকে, এটা একটা নাম আছে, শূন্য একটা স্থান তৈরি করছে। তো যদি কখনো এটাকে রেফারের করা দরকার পড়ে যে এই বাক্সে খুঁজছে, তো এটার নাম ধরে সার্চ করলেই এটাকে খুঁজে পাওয়া যাবে, তাই না? ফ্রিজে গিয়ে ম্যাঙ্গো নামের কোন বাক্স আছে খুঁজলে আপনি পেয়ে যাবেন। কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে, আমরা বিভিন্ন তথ্য এই ভেরিয়েবলে জমা রাখি। ঠিক আছে, যখন এই ভেরিয়েবল আসবে বাক্সের মতো কল্পনা করবেন, যা ইচ্ছা এর ভিতর জমা রাখতে পারি, যখন দরকার এই ভ্যালুটা নিয়ে ব্যবহার করব। আবার চাইলে নতুন আরেকটা ভ্যালু, মনে করুন আগে এখানে 10 লিখে রেখেছিলাম, পরে আমি আবার কোনো কারণে মনে হচ্ছে যে না, এখানে ভ্যালু 10 না, 15 করে দিব। ঠিক আছে, কি হবে, আগের ভ্যালুটা মুছে এইখানে 15 বসে যাবে। ক্লিয়ার? এরকম একটা কনসেপ্ট। কিন্তু আমরা আমাদের কোডে যাই, কোডে গিয়ে আমরা লিখি,
সি বা জাভা ল্যাঙ্গুয়েজে যেটা হয় যে বলে দিতে হয় এটা কি ভ্যারিয়েবল, এটাতে কি তথ্য, কি ধরনের তথ্য রাখছি। পিএইচপি, পাইথন এগুলোতে এরকম কিছু বলার দরকার পড়ে না, সোজা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ঘোষণা দিব এটা একটা ভেরিয়েবল, তারপর তার ভিতরে আমি তথ্য রেখে দেব। ঘোষণা দেওয়ার জন্য আমরা ডলার সিম্বলটা ব্যবহার করে থাকি এবং ভেরিয়েবলের নাম যা ইচ্ছা আমরা দিতে পারি। ঠিক আছে, মনে করুন আপনাদের ক্লাসেরই কারো কারো নাম দিয়ে যদি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, একটা নাম মনে করুন বিজয়, বিজয় নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেখানে একটা সংখ্যা রাখলাম 45। ঠিক আছে, আরেকটা ভেরিয়েবল মনে করুন কার নামে রাখা যায়, আরেকটা নাম হচ্ছে শাকিল। তো শাকিল নামটা খুব কমন, শাকিল মেহেদি, মানে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টেই দেখা যায় অন্তত 4-5 জন আছে এই সেম নামের। মেসেজ দিতে গেলে হয়ে যায় কনফিউজ, আমি কারে মেসেজ দিচ্ছি, হ্যাঁ কোন শাকিলকে মেসেজ দিচ্ছি, এটা একটা কনফিউশনের তৈরি করে। যাই হোক, মনে করুন এখানে একটা রাখলাম 5। যখন যা ইচ্ছা আমি ভেটেও রাখতে পারি, এবং আমি মনে করুন ইকো করে দিলাম বিজয় প্লাস শাকিল, এই ভ্যালুটা আমার আউটপুটে দেখাতে বললাম। তো একটা বিষয় হচ্ছে দেখুন, দুইটা পাশাপাশি একসাথে শো করছে। পাশাপাশি না, আমি বলে দিলাম এখানে, একটু আগে বলছিলাম যে আমরা এইচটিএমএল যুক্ত করতে পারি, ইকো দিয়ে তার ভিতরে অ্যাঙ্গেল ব্র্যাকেটে ব্রেক ট্যাগ দিলাম, আমাদের এইচটিএমএল এর ব্রেক ট্যাগ এটাকে এখানে দিয়েছি। দেখুন এবার নিচে আউটপুটটা দেখাচ্ছে যে আমার দুইটা ভেরিয়েবল, এবং দেখুন আমাকে কোডে কোনো পাল্টানো লাগবে না। আমার যদি মনে হয় যে না আমি অন্য কিছু ক্যালকুলেশন করবো, আমি এখানে 125 দিয়ে দিলাম, আর নিচে মনে করুন 15 দিয়ে দিলাম, দিয়ে এবার যদি রান করি অটো, এবার এই দুইটা নতুন সংখ্যার ক্যালকুলেশন হবে এখানে। এটা 140 আউটপুট আমাকে দেখাচ্ছে। ভেরিয়েবলের কারণে জিনিসটা যেটা হয় যে খুব সহজে আমি উম, যা তা ভ্যালু যখন ইচ্ছা ইউটিলাইজ করতে পারি এবং পাল্টাতে পারি। আচ্ছা, এইচটিএমএল এর ক্ষেত্রে যেরকমটা হতো, মনে করুন এইচটিএমএল আমি যদি কোথাও ডিক্লেয়ার করতাম ওয়েলকাম, সাপোজ এই কোটাই দিই welcome, এখন ভেরিয়েবলের ভিতরে যে সংখ্যাই রাখতে হবে এমন কোনো কথা নেই, আমরা এই লাইনটাকে কমেন্ট করে দেবো, ভালো কথা। পিএইচপি তেও কমেন্ট সাপোর্ট করে কিন্তু, হ্যাঁ? আমরা এইচটিএমএল এ কমেন্ট দেখেছিলাম, পিএইচপির কমেন্ট দুই ভাবে লেখা যায়, সিঙ্গেল লাইন কমেন্ট যেটা মানে শুধু এই লাইনটা কমেন্ট করবে দুইটা স্ল্যাশ ভ্যালু দিলে, আর যদি চাই যে আমি মাল্টিপল লাইন সবগুলোকে একসাথে কমেন্ট করব, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এইটা যেখান থেকে শুরু হবে এবং যেখানে দিব এই মাঝখানে যা থাকে সব কমেন্ট হয়ে যাবে। ওকে, আমরা মনে করি এতগুলো লাইন কমেন্ট করে দিলাম। তো এখানে শাকিল ভেরিয়েবলে মনে করুন একটা, এখানে যে সংখ্যাই রাখতে হবে এমন কোনো কথা নেই, আমি যে কোনো স্ট্রিং বা সামথিং রাখতে পারি, স্ট্রিং একটু পরে বলছি। দিলাম ওয়েলকাম শাকিল, দিব আউটপুটে আমাকে ওয়েলকাম খালিদ দেখাচ্ছে, তাই না? দেখুন, যদি এইচটিএমএল এ আমাদের যদি এটা করা লাগতো, আমাদের কি হতো, এইচটিএমএল এ আমরা এটা এইচটিএমএল ট্যাগ যদি দেই, এইচ1 ট্যাগ, এখানে শাকিল না লিখে মনে করুন খালিদ লিখে দিলাম, তো প্রত্যেকবার এইচটিএমএল কোডে এসে কিন্তু আমার পাল্টাতে হতো, তাই না? এইচটিএমএল এর ভিতরে এসে পাল্টাতে, ভেরিয়েবল থাকাতে সুবিধা কি, আমি এইখানে ভেরিয়েবলের নামটা বলে দিলাম, যে লগ ইন করবে তার নামই আমার এখানে শো করতে থাকবে। ঠিক আছে, মনে করুন এখানে সাইম লগ ইন করুন, এখন কি হবে, ডাইনামিক ভাবে সাইমকে এখানে ওয়েলকাম দেবে।
ভেরিয়েবল জিনিসটা দেখুন কত ইন্টারঅ্যাক্টিভ করে ফেলে। জাস্ট একটা কনসেপ্ট দিয়ে আমার অ্যাপ্লিকেশনকে কতখানি ইন্টারঅ্যাক্টিভ করে ফেলতে পারছি। ওকে। আচ্ছা, তো বলছিলাম ভেরিয়েবলে আমরা বিভিন্ন রকমের ডাটা রাখতে পারি এবং এগুলোর নাম আছে। আচ্ছা, মনে করুন আমি আরো কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। করুন, কার নাম দেওয়া যায় আপনাদের? একটা ভেরিয়েবল রিফ, এইখানে দিলাম 3.1416। আর একটা মনে করুন ভেরিয়েবল দিলাম রাত, এটা দিয়ে রাখলাম ট্রু। ওকে। এই যে ভেরিয়েবল আমাকে বলে দিতে হচ্ছে না এটা কি ধরনের, যাই দিব এটা যদি কোনো ক্যালকুলেশন দেই, হ্যাঁ, যদি এখানে ইকো বিজয় ইন্টু আরিফ, ঠিক আছে, আমাকে যদিও দুইটা ভিন্ন রকমের সংখ্যা, একটা দশমিক আর আরেকটা হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু আমার প্রোগ্রাম কি করবে, দুইটাকে ক্যালকুলেট করে আমার দেখুন 392 আসে, সেটা আউটপুটে শো করছে কিন্তু। ওকে। আমাকে আলাদা করে বলে দিতে হচ্ছে না দুইটা কি ধরনের, কিন্তু আমরা জেনে রাখবো এইটাকে বলা হয় ইন্টিজার, পূর্ণ সংখ্যা। এইটাকে বলা হয় স্ট্রিং। এমনি এমনি প্রোগ্রামিং এর আরো যখন আলোচনা করবো দেখবেন বারবার এই শব্দটা মেনশন করছে, স্ট্রিং বলতে যে আমরা ইংরেজি শব্দ যেটা লিখছি সেটাকে বুঝিয়ে থাকে। এবং স্ট্রিং এর ক্ষেত্রেও আরেকটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার। মনে করুন আরেকটা ভেরিয়েবল নিলাম আহ, রাহাত নামের, ঠিক আছে, এই ভেরিয়েবলে আমি রাখলাম শিহানের নাম। ওকে। তো স্ট্রিং কে আমি সিঙ্গেল কোটেশনের ভিতরেও রাখতে পারি, সিঙ্গেল কোট স্ট্রিং, অথবা ডাবল কোটেশনের ভিতরেও রাখতে পারি, দুইটাই ভ্যালিড, দুইটাই কাজ করে। ওকে, দুইটাই আমাদের এক্সিকিউট করবে, রান করবে। যেটা দশমিক সংখ্যা এটাকে ফ্লোট করে রাখা হয়ে থাকে। আবার আরো একটা বিষয় অধিকাংশ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করে, সেটা হচ্ছে বুলিয়ান স্টেটমেন্ট। সেটা কেমন? যদি এমন হয় যেমন কিছু কিছু ঘটনা আমাদের দুইটা ইনসিডেন্ট হতে পারে, ট্রু অথবা ফলস, তাই না? যেমন মনে করুন কালকে সূর্য উঠবে কি উঠবে না, এখানে দুইটা কন্ডিশন হতে পারে, ইদার মানে পূর্ব দিকে যে আমাদের সূর্য উঠবে ট্রু অথবা ফলস, তাই না? এখন নয়তো দক্ষিণ দিকে উঠবে, বা সেটা আপাতত সম্ভব না, ঠিক আছে, আল্লাহ তাআলা যদি চায় সেটা ভিন্ন হিসাব, কিন্তু নর্মালি আমাদের যে সিস্টেম চলছে সেখানে সম্ভব না, তো ওই চিন্তাই আসবে না। এখানে কন্ডিশন দুইটাই হতে পারে, ইদার উঠবে অথবা উঠবে না, ঠিক আছে। তো এমন সিনারিওতে আমরা বুলিয়ান ব্যবহার করতে পারি, যে আমাদের লজিক যদি কখনো এমন করতে হয় যে আমি এইখানে মানে লগ ইন হবে কি হবে না, মনে করো একটা হ্যাকিং এর চেষ্টা করছে, একটা কমান্ড দিলাম, যদি কাজ করে তখন আমি দেখা গেলো আরেকটা কিছু করব। Okay, তো সেই ক্ষেত্রে আমরা ট্রু বা ফলস এমন ভ্যালু ব্যবহার করতে পারি। ওকে। কম্পিউটার বুঝবে যে এটা একটা ফলস কথা বলছে, স্ট্যাট ভেরিয়েবল কল করেছি মানে বলছে এটা ফলস। ওকে। আচ্ছা, এটা গেলো ভেরিয়েবল নিয়ে কথা। তো ইকোর আরেকটা অল্টারনেটিভ আছে, এটা একটু বলি। এটা হচ্ছে প্রিন্ট। প্রিন্ট জিনিসটা অ্যাকচুয়ালি একটা ফাংশন। হ্যাঁ, ফাংশন কি এটা নিয়ে আরেকটা ক্লাসে কথা বলবো। ওকে, পরের ক্লাসটাতে কথা বলবো আর ইন ডিটেলস। আপাতত বলি ইকো আর প্রিন্ট দুইটার কাজই হচ্ছে ভ্যালু আউটপুটে দেখানো। মনে করুন রাহাত ভেরিয়েবলটাকে যদি আমি এখানে কল করি, ও কি করবে, রাহাত ভেরিয়েবলের যে ইনপুট আছে সেটা আমার আউটপুটে দেখাতে থাকবে। ওকে, আমি এখানে আরেকটা ব্রেক দিয়ে দিই লাইনে। আচ্ছা,
যখন এখন আউটপুটে আসছে, প্রিন্টটা ফাংশন কিন্তু ওটা ডেভেলপাররা ব্যবহার করে না। কারণ হলো প্রিন্টের এক্সিকিউশন টাইমে, যে এই লাইনটা এটা এক্সিকিউট হতে একটু সময় বেশি লাগে। ইকোর যে লাইন, ওর এক্সিকিউট হতে একটু সময় কম লাগে। ওকে, যার কারণে ডেভেলপাররা প্রিন্ট কম ব্যবহার করে, ইকো বেশি ব্যবহার করে। কিন্তু এটা কিন্তু ভ্যালিড, এটা প্রোগ্রামিং এরই একটা ফিচার। ওকে, তো একবার এরকম টেস্ট করতে গিয়ে এমন অবস্থায় পড়েছিলাম যে আচ্ছা, ইকো কমান্ড কিছুতেই কাজ করছে না। তো কি করা যায় ওই ক্ষেত্রে? খুঁজে পেলাম যে না, প্রিন্ট কমান্ড তো কাজ করে। তো আমার প্রিন্টে মনে করুন রেস্ট্রিকশন দেয়া ছিল না, আমি প্রিন্ট কমান্ড ব্যবহার করে ম্যালিশিয়াস জিনিসটা এক্সিকিউট করতে পারলাম। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? অল্টারনেটিভ জানা থাকলে বেটার। যাই হোক, হ্যাঁ, প্রিন্ট পাইথনেও ইউজ, এবং সিনট্যাক্সেও বেশ কিছু সিমিলারিটিস পাবেন। ওকে, সিনট্যাক্সেও বেশ কিছু সিমিলারিটিস পাবেন পাইথন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। কারণ এই যে ল্যাঙ্গুয়েজ গুলো, পাইথন বলুন বা জাভাস্ক্রিপ্ট, এরা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, বা জাভা ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা ফোর্থ বা জেনারেশন, সি হচ্ছে থার্ড জেনারেশনের, থার্ড বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। মানে সি থেকে, সি এর কনসেপ্টের উপর বেস করে এরপরে মনে করুন পাইথন এনেছে। আচ্ছা, মানে একদমই যে জিরো কনসেপ্ট থেকে এনেছে, একদমই নতুন জিনিস তা কিন্তু না। পূর্বের কনসেপ্ট থেকে নিয়ে সেটারই ইমপ্রুভ করে তারপরে আনা, যার কারণে অনেক সিমিলারিটিস পাওয়া যায়। এবং একটা ল্যাঙ্গুয়েজ শিখলে, একটার কনসেপ্ট গুলো বুঝলে আরেকটার এই কনসেপ্ট গুলো ধরতে কোনোই কষ্ট হয় না, কারণ এই বেস লেভেলে সবাই সেম। কিছু জিনিস হয়তো কম বেশি আছে, পাইথনের মনে করুন কিছু এক্সট্রা ফিচার আছে যেটা পিএইচপি নাই, পিএইচপির কিছু এক্সট্রা ফিচার আছে যেটা পাইথনের নাই। ঠিক আছে, এরকম কিছু ডিফারেন্স দেখা যায়, কিন্তু কোর লেভেলে কোর কনসেপ্ট সেম, এবং সিনট্যাক্সও অনেক সিমিলারিটিস আমরা খুঁজে পাবো। ঠিক আছে, আচ্ছা, তো ভেরিয়েবলের কথা হলো এটা। ভেরিয়েবলে কি করছি? আমি ডাটা স্টোর করছি। জাস্ট ডাটা, একটা তথ্য যদি আমার ব্যবহার করা দরকার পড়ে, আমি রেখে দিচ্ছি সেখানে। এরপর আসি কন্ডিশনের আলোচনা। আচ্ছা, কেউ আপাতত চ্যাটে বিশেষ ইমার্জেন্সি ছাড়া মেসেজ দিয়ে না, কেমন? আর হয় কি, বারবার আমার একটা নোটিফিকেশন আসে, তো মনোযোগটা একটু নষ্ট হয়। অ্যাটেন্ডেন্স নেইনি এখনো, শেষের দিকে নিচ্ছি, ক্লাসের শেষে। একটু ওই পর্যন্ত সবাই কষ্ট করে জয়েন থাকবেন। কন্ডিশন, এটাও প্রোগ্রামিং এর কোর একটা কনসেপ্টের মধ্যে আসে। তো এটা বোঝাবো আমাদের অত্যন্ত পরিচিত মায়ের দোয়া ক্রিকেট টিমকে নিয়ে। ঠিক আছে, আমাদের ক্রিকেট টিম কি করে? নামমাত্র খেলতে দেয়, উড়াধুরা ম্যাচ খেলে আসে, এবং আমাদেরকে হতাশ করে, তাই না? তো এই যে মায়ের দোয়া ক্রিকেট টিম, এটাতে বিভিন্ন টুর্নামেন্ট খেলতে দেয়। এই টুর্নামেন্ট গুলো বা ওয়ার্ল্ড কাপের আসরে আপনারা যারা খেলা দেখেন, দেখবেন টিভিতে কি করে, এরকম মাঝে মধ্যে ম্যাপ শো করে, বা ওখানে কি ঘটে ইনসিডেন্টটা। মনে করুন আমাদের তিন চারটা টিম আছে। মনে করুন এ বি সি ডি, এরকম চারটা টিম আছে, এ বি সি ডি, এরকম চারটা টিম আছে। তো চারটা টিমই তো আর ওয়ার্ল্ড কাপ পায় না, তাই না? বাংলাদেশ তো কখনোই পায় না। আর অন্যান্য টিমগুলো ভিতরে খেলা হয়, তারপরে ডিসিশন হয় কে পাবে কি পাবে না। তো এই দুইটা টিম থেকে একটা টিম জিতে, তাই না? সি ডি টিম, এখান থেকেও দেখা যায় একটা টিম জিততে পারে। পরে এই দুইটার মাঝখানে খেলা হলে তারপরে ফাইনাল একটা উইনার আসে। তো এখানে একটা শর্ত থাকে, এই দুইটা টিমের ভিতরে যে খেলা হচ্ছে, এখান থেকে কে জিতবে, এই দুইটা টিম থেকে তার একটা শর্ত আছে। কার রান বেশি, তাই না? ক্রিকেট খেলার ক্ষেত্রে রান দিয়ে চেক করা হয়। ফুটবল খেলার ক্ষেত্রে কি হয়? একটাই কন্ডিশন,
সেটা হচ্ছে যাদের গোল বেশি হবে। তবে কিছু সিনারিও একটু উলটপালট হয়, যেমন মনে করুন যদি বৃষ্টি নামে, হ্যাঁ, বা কেউ ইনজুরির মধ্যে পড়ে, দুই টিম সমান রান করেছে, বল শেষ, বা মনে করুন আহ, বল হারিয়ে গেছে, এমন যে ছক্কা হয়েছে বল, ওটা ওটা ভিন্ন হিসাব। নর্মালি কন্ডিশন কি, বেস লেভেলে কন্ডিশন হচ্ছে যার রান বেশি হবে তাকে আমরা উইনার ঘোষণা করব এই টিমের। আর যদি একান্তই দুইটা রান সমান হয়ে যায়, টাই ব্রেকার, হ্যাঁ, টাই হবে, পয়েন্ট ভাগাভাগি করবে, এটা পরের হিসাব, তখন তাদেরকে নিয়ে আবার ম্যাচ হয়, তাই না? স্কোর বোর্ডে যারা থার্ড পজিশন বা ফোর্থ পজিশনে যাবে, কে যাবে, এটার জন্য ওয়ার্ল্ড কাপে কি করে, আবার ম্যাচ করে। যাই হোক, তো মনে করুন এই দুইটা টিমের ভিতরে যে হচ্ছে সব আমাদের কন্ডিশন কি, যে স্কোর সবচেয়ে বেশি করবে, যার রান সবচেয়ে বেশি হবে সে হচ্ছে আমাদের উইনার। ওকে, এখান থেকে মনে করুন আমাদের বি বেশি রান করেছে। এখানে মূল লক্ষণীয় বিষয় কি, আমি একটা শর্ত দিয়ে তারপরে ডিসিশন নিচ্ছি। তো আমি শর্ত দিয়েছি রান বেশি হতে হবে, রান বেশি দেখা যাচ্ছে বি এর, তো এখানে বি উইনার। ওকে, আবার মনে করুন এদের মাঝখানে মাল্টিপল কন্ডিশন হতে পারে। আচ্ছা, ওটা পরে বলি। নর্মালি কি হচ্ছে, আমার বি আর সি এর ভিতরেও যখন খেলা হবে, যার রান বেশি হবে, মনে করুন সি, সি এর রান বেশি হয়েছে, সি গ্রেটার দেন বি, তখন আমরা কাকে আলটিমেট উইনার ঘোষণা করব, সি কে। তাই না? এভাবেই তো আমাদের ক্রিকেট ম্যাচ হয়ে থাকে। আচ্ছা, তো রিয়েল লাইফে অন্যান্য যে সকল প্রবলেম আমরা ফেস করে থাকি সেখানেও আমরা এইভাবে কিন্তু ডিসিশন নিয়ে থাকি, তাই না? যে একটু আগে আইসক্রিমের কথা বলছিলাম ভেরিয়েবলে বোঝাতে গিয়ে, তো আমি যখন আইসক্রিম কিনতে যাচ্ছি, তখন আমি কিনবো কি কিনবো না, আমার সামনে দুইটা কন্ডিশন, মাল্টিপল কন্ডিশনও হতে পারে। মনে করুন চার পাঁচটা সিনারিও হতে পারে আমার, যে আমার কাছে টাকা আছে কিনা, এটা একটা কন্ডিশন, একটা শর্ত, টাকা আছে কিনা, বা মনে করুন আহ, আমার ঠান্ডা লেগেছে কিনা, আবার মনে করুন আমি যে আইসক্রিমটা খেতে চাচ্ছি সেইটা আছে কিনা, এটা ম্যাঙ্গো আইসক্রিম কিনা। এরকম মাল্টিপল কন্ডিশন আমাদের হতে পারে, সেখান থেকে মনে করুন শর্ট আউট করে করে যে একটা একটা ডিসিশন। বা মনে করুন এইটার ভিতরে আরো কন্ডিশন থাকতে পারে, যে আমার যদি ম্যাঙ্গো আইসক্রিম হয়, এটা ইগলু কোম্পানির কিনা, ইগলু কোম্পানির যদি হয় তাহলে এইটা আবার 10 টাকা দামের আইসক্রিম কিনা, দাম, হ্যাঁ, সব মিলিয়ে তারপরে মনে করে একটা ডিসিশনে যাচ্ছি। ঠিক আছে, এরকম মাল্টিপল সিনারিও হতে পারে আমাদের রিয়েল লাইফে সমস্যার সমাধানের জন্য। আমরা ছিল না এবার। ওকে, রিয়েল লাইফে এক একটা প্রবলেম ফেস করলে মাল্টিপল শর্ত দিয়ে দিয়ে আমরা যাচাই বাছাই করতে পারি। এটা জাস্ট প্রবলেমের উপর ডিপেন্ড করে কোন প্রবলেম আমি সলভ করছি। আচ্ছা, তো এই কন্ডিশনাল জিনিসটা আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে লিখতে পারি, এবং কন্ডিশন লেখার মাধ্যমে কি হচ্ছে, আমি আমার কম্পিউটারকে একটা সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দিচ্ছি, যেন সে তাকে কোনো একটা সিনারিও দিলে সে তখন সিদ্ধান্ত নিতে পারে যে হ্যাঁ এদের এটা করব অথবা এটা করব না। ওকে, আমাদের উপরের যা যা কোড এগুলোকে আমরা কমেন্ট করে দেই। আমরা এখানে ভেরিয়েবলের আলোচনা করেছি, ভেরিয়েবলস এবং কমেন্ট। এবার আমরা কন্ডিশনের আলোচনা করছি, কন্ডিশন। ওকে, কন্ডিশন বোঝানোর জন্য আমরা কি করি, দুইটা ভেরিয়েবল কল করি, হ্যাঁ? একটা হচ্ছে টিম এ, মনে করুন আমাদের ক্রিকেটের উদাহরণটাই, কোথায় টিম এ, এদের একটা রান থাকবে, তাই না? টিম এর একটা রান, মনে করুন তারা 130 রান করেছে, টি-20 ম্যাচ ছিল, 130 রান করেছে। টিম বি, এখানে মনে করুন আহ, মায়ের দোয়া ক্রিকেট টিম, তারা মনে করুন 80 রানে অল আউট। ওকে, তো এমন একটা সিনারিও যদি হয়, এখন আমরা কম্পিউটারকে বলে দিব কে উইনার
ডিসাইড। তো শর্ত কি? রান বেশি হতে হবে। ওকে। তো এই যদি রান বেশি হয়, তো যদি শব্দটার ইংরেজি কি? ইফ। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কন্ডিশনটা লিখে থাকি ইফ দিয়ে। ইফ যদি আমাদের রান বেশি হয়, ওকে, টিম এ গ্রেটার দেন টিম বি, যদি টিম এ এর রান বেশি হয়, তখন আমরা কি বলবো? ইকো টিম এ ইজ উইন। রেপেলের সাইটে যেটা সুবিধা, ওর বিল্ট ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করা আছে। হ্যাঁ, মানে আমি কিন্তু কোড লিখছি না, ও নিজেই সাজেস্ট করে অটো কমপ্লিট করে দিচ্ছে আমাকে। যাই হোক, এই জন্য দ্রুত হচ্ছে আর কি। যাই হোক, যেটা বোঝাচ্ছি যে আমার টিম এ অথবা টিম বি, যে যে স্কোর বেশি করবে তাহলে টিম এ। তবে ক্রিকেটের এখানে দুইটা সিনারিও হতে পারে, তাই না? এইদার টিম এ বেশি রান করেছে অথবা টিম বি বেশি রান করেছে, তাই তো? দুইটা। এখন টিম এ যদি বেশি রান না করে, এখন তো আমি বলছি টিম এ এর রান বেশি, যদি টিম এর রান বেশি না হয় তখন কি হবে? যদি টিমের রান বেশি হয় তাহলে টিম এ উইনার। আর যদি না হয় তাহলে আর কে, আর কোন দল বাকি থাকে? আর তো দলই আছে একটা, তাই না? মাত্র দুইটা দল খেলছে, দুইটা দলের একটা স্কোর বেশি হয়নি, তাহলে বাকি আছে কি? আর টিম বি। তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি এলস। এলস মানে কি? অন্যথায়। ইফ দিয়ে বলছি যদি টিমের রান বেশি হয় তাহলে টিম এ উইনার, আর যদি না হয় অন্যথায় টিম বি ইজ দ্য উইনার। ওকে, তোমরা দিতেই টিম এ ইজ উইনার। মনে করুন আমি এটা 180 করে দিলাম। এবার দেখা যাবে কি টিম বি ইজ উইনার। ওকে। এখানে ঘটনা ঘটতেই পারে দুইটা, তাই জাস্ট দুইটা আমরা সিনারিও বিবেচনা করছি। ওকে। এবার আরেকটা এক্সাম্পল আমরা দেখি কন্ডিশন নিয়ে। বলছিলাম যে মাল্টিপল শর্ত হতে পারে, মাল্টিপল সিনারিও হতে পারে, সেটা কেমন হতে পারে বা হবে? মনে করুন দুইটা দলের ফুটবল খেলা হচ্ছে। প্রথমটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিল মনে করুন 5টা গোল দিয়েছে। আর ছোট কোন টিম আছে? আর্জেন্টিনার নাম বড়, টাইপ করতে কষ্ট। ইউএসএ। অলিম্পিক্সে খেলা হচ্ছে ইউএসএ আর ব্রাজিল, আজকে সম্ভবত ম্যাচ। তো মনে করুন আমরা তাদের জন্য একটা কোড লিখে ফেলবো। ইউএসএ মনে করুন 2 গোল দিয়েছে। আমরা আরো কিছু শর্ত এখানে অ্যাড করব, যে যদি বৃষ্টি হয়, যদিও বৃষ্টির সময় আহ ফুটবল খেলা চলে, ক্রিকেট খেলা চলে না। তো মনে করে নিচ্ছি যে আমাদের এই ম্যাচটা এমন বৃষ্টি না, আমি মনে করুন স্নো, হ্যাঁ, এরকম বরফ পড়ছে এমন যদি হয়, তখন আমরা খেলা বন্ধ করে দেব। ওকে। তো আমাদের শর্ত হচ্ছে স্নো পড়তে পারবে না, আর গোল বেশি হতে হবে, দুইটা মাল্টিপল শর্ত। ইফ ব্রাজিল ইজ গ্রেটার দেন ইউএসএ, যদি ইউএসএ বেশি হয়, এবং দুইটা শর্ত একসাথে, এবং এটাকে হতে পারি এন্ড স্নো ইকুয়ালস ফলস। স্নো পড়তে পারবে না, যদি স্নো পড়ে তাহলে খেলা হয়নি। ওকে। যদি এমন হয় যে ব্রাজিল গোল বেশি করেছে এবং স্নো পড়েনি, তখন আমরা ইকো করব ব্রাজিল ইজ দা উইনার। ওকে। অন্যথায় আমাদের আরো সিনারিও হতে পারে যে ব্রাজিল গোল বেশি করেছে, ঠিক আছে,
কিন্তু খেলার মাঝখানে বা খেলা শেষ হওয়ার আগে স্নো পড়েছে, তাই না? অন্যথায় যদি, কথাটা এভাবে বলতে পারি, যদি এমন হয় তাহলে অন্যথায় কি হতে পারে, এলস ইফ, অন্যথায় যদি ব্রাজিল গোল বেশি করেছে ঠিক আছে, কিন্তু স্নো পড়েছে, তখন আমরা বলতে পারবো ইকো দ্য ম্যাচ ইজ অ্যাবান্ডন। আমরা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছি, স্নো পড়েছে তাই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছে। মাল্টিপল কন্ডিশন হচ্ছে ব্রাজিল গোল বেশি করেনি এবং স্নো পড়েনি, তখন কি হচ্ছে, আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি, এলস ইফ ইউএসএ গোল বেশি করলো ব্রাজিলের চেয়ে এবং স্নো ইকুয়ালস ইকুয়ালস ফলস, আমাদের কোনো স্নো পড়েনি, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইকো ইউএসএ ইজ দ্য উইনার। ওকে, এর বাইরে আর কি কন্ডিশন হতে পারে? এটা ব্রাজিল অথবা ইউএসএ কেউ গোল বেশি করেছে, এখন ব্রাজিলও গোল বেশি করেনি, ইউএসএও গোল বেশি করেনি, আর একটাই কন্ডিশন বাকি থাকে, ম্যাচটা আমরা ফর সাম রিজন অ্যাবান্ডন বা টাই বা খেলা হয়নি। টাই এর অপশনটাও দিতে পারি আমরা, তাই না, যে এলস ইফ, মনে করুন দিলাম আমাদের স্নো পড়েনি এবং ব্রাজিল এবং ইউএসএ সেম গোল করেছে, এমন যদি সিনারিও হয় তখন আমরা ইকো দিব দিস ইজ এ টাই, তাই না, ড্র হয়েছে বা টাই হয়েছে, দুই দল সমান সংখ্যক গোল দিয়েছে, সমান, তাই তো। এলস এর বাইরে আর কোনো কন্ডিশন থাকে? নাও হতে পারে, এর বাইরে আর কন্ডিশনে অন্য অন্য কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হতে পারে, এটাকে ম্যাচ অ্যাবান্ডন না লিখে বলতে পারি দেয়ার ইজ স্নো। ওকে, আমরা এবার আমাদের এটা রান করি, অবভিয়াসলি কি হবে, আমাদের প্রথমটা দেখাবে ব্রাজিল ইজ দ্য উইনার। ও, আমরা স্নো ট্রু দিয়ে রেখেছি, তো তাহলে আমাদের এটা হবে না, স্নো ফলস দিতে হবে। মাল্টিপল, দেখুন কতগুলো কন্ডিশন সে চেক করছে। ব্রাজিল ইজ দ্য উইনার। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এটা আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখি, হ্যাঁ, এখানে অবশ্য অনেক মডেল বা অনেক কিছু রান করা, কিন্তু তার বেস লেভেলেও যেটা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও অনেক অনেক ডাটার ভিত্তিতে, যে চ্যাট জিপিটি আপনাকে একটা কোড লিখে দিচ্ছে, আপনি সেটা কপি করে অ্যাসাইনমেন্টে পেস্ট করে দিচ্ছেন, তো সেও আসলে তার ভিতরে এরকম অনেক কন্ডিশন এবং কোড লেখা, হ্যাঁ, আগে থেকেই এগুলো লেখা থাকে, সে এটার ভিতরে যাচাই বাছাই করা যাচ্ছে, এই তাকে এসে আমার কাছে এইচটিএমএল কোড দিয়েছে, কোনটা দেয়া যায়, হ্যাঁ, সে ওখান থেকে ডিসাইড করে যে এই কোডটা ভালো বা এই কোডটা দেয়া যায়, এটা সুইটেবল হবে, সে যা যা ইনস্ট্রাকশন দিয়েছে, সে বলেছে এখানে হেডিং থাকতে হবে, এখানে ফর্ম থাকতে হবে, এরকম মাল্টিপল কন্ডিশন দিয়েছে, আমার ডাটাবেজে থাকা এই কোডটা তাকে দেয়া যায়। ওকে, আর এখানে অবশ্য আরো কিছু জটিল কিছু ঘটনা ঘটে, কিন্তু বেস লেভেলে কি হয়, সেও ডিসিশন নেয়, হ্যাঁ, সেরকম অ্যালগোরিদমের ভিত্তিতে অনেক অনেক ডাটার উপর বেস করে একটা ডিসিশন নিয়ে সেইটা আপনাকে আউটপুটে দেখাতে থাকে। ওকে, তো মাল্টিপল কন্ডিশন হতে পারে, আবার এমনও হয় কন্ডিশনের ভিতরেও কন্ডিশন দেয়া যেতে পারে। মনে করুন আমার কাছে if আরেকটা দিলাম ভেরিয়েবল, মনে করুন মানি, মানি ইকুয়ালস টু 1, টাকা থাকতে হবে, কন্ডিশনের ভিতর আরেকটা কন্ডিশন দিচ্ছি, হ্যাঁ, যদি ব্রাজিল দিতে চাই ইফ মানি ইকুয়ালস গ্রেটার দেন জিরো, যদি আমার কাছে গ্রেটার দেন, মানে জিরো মানে কি, টাকা নাই, যদি টাকা বেশি থাকে তাহলে কি করব, ট্রিট ইউরসেলফ,
একটা নিজেকে নিজে একটা ট্রিট দিলাম। ব্রাজিল জিতে গিয়েছে, খুশিতে আমি একটা কেক খাবো বা সামথিং। বাই কেক, কেক বাই কেক। তাহলে কি হবে, ফার্স্টে এই কন্ডিশনটা চেক করবে যে হ্যাঁ ব্রাজিল জিতেছে কিনা। যদি সব মিলে ব্রাজিল জিতে, তখন চেক করবো যে আচ্ছা এখন তোমার কাছে টাকা কি আছে। যদি টাকা বেশি থাকে, জিরোর বেশি যদি থাকে, তাহলে একটা কেক আমি কিনতে পারি। অন্যথায় কি করবে, অন্যথায় আর কিছু সে চেক করবে না। আমরা সিঙ্গেল ইফ কন্ডিশন দিতে পারি, যদি থাকে তাহলে এটা এক্সিকিউট করবে, আদারওয়াইজ নিচের এই অংশে সে চলে যাবে, এগুলো এক্সিকিউট করতে থাকবে। ওকে, দুই ভাবেই হয়। পর পর কন্ডিশন হতে পারে, বা একটার ভিতরে আরো একাধিক কন্ডিশন থাকতে পারে। আচ্ছা, কন্ডিশনের আলোচনা হলো, আমরা কোডটা সামনে থাকুক, 5 মিনিটের ছোট একটা ব্রেক নেই। ক্লাসেই থাকবো, বাইরে যাবো না, কিন্তু আলোচনা রেখে আমরা একটু ব্রেক নিই, কারণ এরপরে আরেকটা লুপের যে কনসেপ্ট আছে ওই আলোচনায় আমরা যাব। ঠিক আছে, একবারে বেশি আলোচনা করলে আপনাদের ব্রেইন ফ্রিজ হয়ে যেতে পারে। এর চেয়ে 5 মিনিটের ছোট একটা ব্রেক আমরা নিই। কোড সামনেই আছে, যদি কারো মন চায় কোড দেখতে দেখতে পারেন, যদি কোশ্চেন আসে কোশ্চেন আস্ক করতে পারেন। 5 মিনিট পরে গিয়ে আমরা আবার আলোচনা স্টার্ট করব। বা যদি কারো মনে হয় যে কোনো অংশ বুঝেন নাই, আবার একটু এক্সপ্লেন করতে হবে, সেটাও আমরা করতে পারি।
ওকে, 5 মিনিটের একটা ছোট ব্রেক হলো আমাদের। আমরা এবার লুপের কনসেপ্টে যাব। ঠিক আছে, কনসেপ্ট গুলো ভালো করে বুঝে রাখবেন। ক্লাস রেকর্ড অবশ্যই থাকবে, সেগুলোও দেখবেন। কারণ ক্লাসের পরে এই এই 4টা কনসেপ্ট থেকে অ্যাসাইনমেন্ট করতে দেব। ওকে। লুপ জিনিসটা কি, কেন এবং কেন এটা দরকার পড়ে সেটা বলি। রিয়েল লাইফে আমাদের অনেক সময় এমন হয় যে একটা ঘটনা বারবার করার দরকার পড়ে, তাই না? মনে করুন আপনার কাছে আপনার কন্ট্যাক্ট লিস্টে যে পুরোনো দিনে যে বাটন মোবাইল গুলো আছে না, হ্যাঁ, ওই মোবাইলগুলোতে কিছু চাইনিজ এরকম মোবাইল আমি পেয়েছিলাম, যে সব নাম্বার বা সব মেসেজ একবারে ডিলিট করা যায় না। হ্যাঁ, নোকিয়া মোবাইল যে ছিল এক সময়, সেখানে সব মার্ক করে বা ইনবক্সে সব মেসেজ একবার ডিলিট করা যেত। সাপোজ এমন একটা সিনারিও, রিপিটেটিভ একটা টাস্ক, এটা একটা উদাহরণ, একটা ভালো উদাহরণ এভাবে বিবেচনা করতে পারে যে আমার মোবাইলে যতগুলো এসএমএস আছে সবগুলোকে একটা একটা করে ডিলিট করা লাগছে, তাই না? একটা একটা করে ক্লিক করো, ডিলিট করো, ক্লিক করো, ডিলিট করো, এরকম একটা ঘটনা যদি ঘটে, এটা একটা কত বোরিং টাস্ক এবং আমাদের ম্যান পাওয়ারের চরম একটা মানে অপচয়। জানো যে মানুষ চিন্তা করবে, বুদ্ধি খাটাবে, সেই কাজ না করে বসে বসে একটা রিপিটেটিভ টাস্ক বারবার করে যাচ্ছে। হ্যাঁ, আমাদের দেশের সরকারি অফিস আদালত বিভিন্ন জায়গায় এরকম আছে, কিন্তু অনেক টাস্ক আছে রিপিটেটিভ এবং অযথা মানুষজন সেখানে বসিয়ে রেখেছে। বরং বরং ওই জায়গাতে কম্পিউটারাইজড ডিজিটালাইজেশন করে ওই মানুষগুলোকে আরো ভালো কোনো কাজে, আরো জটিল কোনো কাজে এঙ্গেজ করা যায়, কিন্তু তাই না? আচ্ছা, তো কি হচ্ছে, আমাকে বারবার একটা কাজ যখন করতে হচ্ছে, ওই জায়গাতে আমরা লুপের কন্ডিশন ব্যবহার, সরি, লুপের কনসেপ্ট ব্যবহার করতে পারি। তবে লুপের ক্ষেত্রেও কি হয়, এই কন্ডিশনের কনসেপ্টটা আসে। সেটা কেমন? সেটা হলো একটা ঘটনা যে বারবার আমি করব। হ্যাঁ, মনে করুন আমি এখান থেকে পথ চলা স্টার্ট করছি বা বাসায় আছি, ফ্রিজে যাচ্ছি, এখানে খাবার আছে কিনা, আবার খাবার নিয়ে আমি আমার বেডে চলে আসছি, তাই না? অ্যাজ ইউজুয়াল আমাদের যেটা হয় অনেকেরই লাইফ রুটিন, যেরকম এখানে যাব, চলে আসবো। যদি খাবার থাকে, আহ, বা মনে করুন আমার এখানে কন্ডিশন হচ্ছে ক্ষুধা, ঠিক আছে, মনে করুন হাংরি কিনা। যদি হাংরি হই, ইকুয়ালস ইকুয়ালস ইয়েস বা ট্রু। যদি হাংরি হই তাহলে আমি খাবার আনতে যাব, যদি হাংরি না থাকি খাটেই পড়ে থাকবো। আবার যদি ক্ষুধা লাগে, অর্থাৎ শর্ত যদি আবার মিলে যায়, আবার ফ্রিজে যাব খাবার আনতে, আবার খাবার নিয়ে চলে আসবো। ঠিক আছে, আমার একটা শর্তের বেসিসে, এটা হচ্ছে আমার শর্ত। এইটা যত সময় থাকবে, শর্ত যত সময় পূরণ না হবে, তত সময় আমি একটা কাজ বারবার করেই যাব, করেই যাব। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের লুপের কনসেপ্ট, বারবার একটা ঘটনা ঘটিয়ে যাওয়া। ওকে, তো প্রোগ্রামে আমরা কিভাবে লিখতে পারি, কোড কিভাবে লিখতে পারি সে আলোচনায় যাই। লুপ কয়েক রকমের হয়, আমি আগে সবচেয়ে বহুল প্রচলিত একটা কনসেপ্ট, সেটা সেটা নিয়ে দেখাই আগে। এটা হলো ফর লুপ। কিভাবে কাজ করে আমি এক্সপ্লেন করছি, আগে কোডটা লিখি, লিখে এরপরে এক্সপ্লেন করছি। একটা ঘটনা কতবার ঘটবে, হ্যাঁ,
এখানে তো আমাদের একটা শর্ত আছে। এই শর্তটার ভিতরে সংখ্যা থাকতে পারে, বা আমরা এটাকে একটা সংখ্যা দিয়ে ম্যানেজ করতে পারি। মনে করুন আমি 10 বার ফ্রিজে যাব। হ্যাঁ, এতবার ফ্রিজ খুললে এত ফ্রিজ ভালো থাকে না কিন্তু, তাই না? তো 10 বার ফ্রিজে যাব। তো একটা সংখ্যা দিয়ে জিনিসটা কন্ট্রোল করছি, আমি মনে রাখছি যে হ্যাঁ আমি 10 বার, 10 বার হচ্ছে আমার লিমিট, আমাকে যতই ক্ষুধা লাগুক 10 বার হচ্ছে আমার লিমিট। তো লুপে এরকম আমরা মানে একটা ঘটনা কতবার ঘটবে, কতবার আমি এই কাজটা করে যাব, সেটা মেইনটেইনের জন্য এখানে একটা ভেরিয়েবল ব্যবহার করি। সেটাতে এক সংখ্যা লেখা থাকে, ভেরিয়েবলটাতে আই হতে পারে, অন্য এমন কিছু নেই, যে কোনো একটা নাম, মনে করুন এক্স নামের কোনো একটা ভেরিয়েবল দিলাম। ওকে, আমি এক্সপ্লেইন করছি এই সিনট্যাক্সে যা যা লিখছি আমি এখনই এক্সপ্লেন করছি, নো প্রবলেম। ওকে, গুড নাইট। যদি রান করি, এখানে একটু ব্রেক ট্যাগ দিয়ে দিলে ভালো, না হলে সব এক লাইনে চলে এসেছে। অনেকবার গুড নাইট লেখাটা আমাকে শো করছে। এই যে যদি আমাকে এটা বারবার লিখতে হতো, হ্যাঁ, আহ, একটা বোরিং টাস্ক হয়ে যেত। কন্ডিশনটা যে দিয়েছি এটা কি নির্দেশ করছে, কি ব্যাখ্যা দিচ্ছে? ফার্স্টে একটা ভেরিয়েবল দিয়ে, যে কোনো ভেরিয়েবল হোক, দিয়ে আমি একটা স্টার্টিং পয়েন্ট নির্দেশ করি, যেটা জিরোই হতে হবে এমন কোনো কথা নেই। এমন হতে পারে যে আমি 50 থেকে শুরু করে 100 পর্যন্ত, অর্থাৎ 50 বার। হ্যাঁ, 0 থেকে 50, 1 থেকে 50 এভাবে করতে পারি, মানে যতবার ইচ্ছা হবে, যেখান থেকে ইচ্ছা আমি ক্যালকুলেশন শুরু করতে পারি কিন্তু। ওকে, যে কোনো জায়গা থেকে আমি শুরু করতে পারি, একটা স্টার্টিং পয়েন্ট, প্রথমে স্টার্টিং পয়েন্ট বলে দিচ্ছে যে অমুক জায়গা থেকে আমার ক্যালকুলেশন শুরু হবে। ওকে, কোথায় গিয়ে থামবে, এটা হচ্ছে পরের সেকশনে বলছে যে কোথায় থামবে। যে কি 100 বার ঘটার পরে থেমে যাবে? হ্যাঁ, যদি আমি এখানে 1 দিই তাহলে 1 থেকে 100 পর্যন্ত ঘটে, এটার ইন্ড পয়েন্ট, শেষ, থামার পজিশনটা আমি বলছি, তুমি থামবে কোথায়, কখন থামবে, সেই শর্তটা হচ্ছে এটা। 100 পর্যন্ত, বা যদি 1000 দিয়ে দিই তো 1000 পর্যন্ত, 1000 বার আমার এই লেখাটা আউটপুটে দেখাবে, তারপরে সে থামবে। Okay? তো এই যে যাচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সে যে ঘটনাগুলো ঘটাবে, মাঝখানে সে স্টেপ গুলো কিভাবে নিবে, এটা একটা খুব বোঝার ভালো উদাহরণ যেখানে এক্স প্লাস প্লাস, এটা একটা মিনিং আছে, হ্যাঁ এটা একটু বোঝাই। এখানে এক্স প্লাস বলতে যেটা বোঝাচ্ছে, এক্স প্লাস ওয়ান। কনসেপ্টটা কেমন, মনে করুন আপনাদের কম বেশি সবাই বাসায় বাড়িতে সিঁড়ি আছে বা দেখেছেন, অন্তত কিছু না হলেও মসজিদ মন্দিরে সিঁড়ি দেখতে পেয়েছেন, তাই না? তো সেখানে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। তো সিঁড়িতে কি হয়, মনে করুন আপনি নিচতলা থেকে উপর তলায় যাবেন, সেখানে 20টা সিঁড়ি আছে, এবারে যে 14-15টা সিঁড়ি থাকে, তাই না, একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যেতে। তো মনে করুন 20টা সিঁড়ি আছে। আপনার ইন্ড গোল হচ্ছে ওই, মানে থামবেন কোথায়, সেকেন্ড ফ্লোরে উঠে, তাই না? আপনার ইন্ড গোল হচ্ছে এটা, ওই 10-এ যাওয়া। এখন আপনি এক সিঁড়ি এক সিঁড়ি করে উপরে উঠবেন, নাকি 5 সিঁড়ি 5 সিঁড়ি করে উপরে উঠবেন? যদি 5 সিঁড়ি করে উপরে উঠেন তাহলে কি হচ্ছে, মানে এক একবারে 5টা করে সিঁড়ি জাম্প করে করে আপনি যদি উঠেন, অনেক সময় বাচ্চারা এগুলো করে কিন্তু আপনারা দেখবেন, বা আপনারা নিজেরাও হয়তো করেছেন ছোটবেলায়। যে কি হচ্ছে, আহ, একবারে 3-4 সিঁড়ি করে লাফ দিয়ে দিয়ে উপরে উঠছে। তাহলে কি হচ্ছে, আমার অল্প সিঁড়ি ভাঙতে হচ্ছে, তাই না? 5 সিঁড়ি করে যদি আমি যাই, তার মানে 4 বার পা ফেললে আমি 2 তলায় উঠে যাচ্ছি। আর যদি এমন হয় যে এক সিঁড়ি এক সিঁড়ি করে আগাচ্ছি, তাহলে কি হচ্ছে, প্রত্যেক সিঁড়িতে একবার করে পা ফেলতে হচ্ছে। 20টা সিঁড়ি মানে 20 বার পা ফেলে তারপরে আমি 2 তলায় উঠছি, তাই না? তো এই যে লাস্টের যে পয়েন্ট, মানে লাস্টের যে সেকশনটা, ও মূলত এরকম সিঁড়ির মতো একটা কনসেপ্ট, যে আমি এই যে 1 থেকে 10 পর্যন্ত যাব, এই ঘটনা যে ঘটাবো, হ্যাঁ ঘটনা ঘটানোর সময় আমি প্রত্যেকবার কি একবারে এক ঘর এক ঘর করে আগাবো,
নাকি এখানে আমি যদি রেখে দিই 5 ঘর, তাহলে কি হবে, আমার ঘটনাটা দুইবার ঘটবে মূলত। ঠিক আছে, প্রথমবার 1 ঘর গিয়েছে, হুম, এর পরের বার মানে টোটাল ঘরই আছে 10টা, মানে সিঁড়ি আছে 10টা। সে একবারে 5টা করে সিঁড়ি যদি জাম্প করে, তাহলে কি হচ্ছে, দুইবারে তার সব সিঁড়ি শেষ। ওকে, এমন একটা কনসেপ্ট। আমার এই লুপটা কতবার চলবে, কিভাবে কিভাবে আগাবে, কয় ঘর করে আগাবে, সেটা আমরা মেনশন করে থাকি এখানে। মানে ওখানে 1 থেকে 100 পর্যন্ত যেতে চাই, আমি যদি x+2 দেই, তাহলে কি হবে, বেজোড় সংখ্যা যেগুলো আছে সেগুলো আমার এখানে আউটপুটে আসতে থাকে। ধরুন নাম্বার ইজ 100 নাম 50 পর্যন্ত দিই। আমাদের এখানে যে গুড নাইটই লিখতে হবে এমন কোনো কথা নেই, আমাদের বোঝার সুবিধার্থে নাম্বার ইজ ভেরিয়েবলকে কল করে দিতে পারি, তো ওর ভ্যালুটাই এখানে দেখাক। 1, তার সাথে যোগ করলো কত, 3, হ্যাঁ, 5, 7, 9, 11, 13, এভাবে করে করে আমার লুপটা আগাচ্ছে। ওকে, যদি এখানে 5 দিয়ে দিই, তাহলে কি হচ্ছে, আরো আরো কম বার এই ইনসিডেন্টটা ঘটবে। 5 দিই, এখন দেখুন আরো কত অল্প বার ইনসিডেন্টটা ঘটেছে, কারণ আমি বেশি করে স্টেপ পার করছি এক একবার। ওকে, এটা হচ্ছে আমার বেস কনসেপ্ট। আর ভিতরে যে ইকোই করতে হবে এমন কোনো কথা নেই, ভিতরে আমরা যা ইচ্ছা একটা লিখবো। এখানে চাইলে আরো একাধিক লাইন বিভিন্ন কোড লিখতে পারি, চাইলে এর ভিতরে কন্ডিশন দিতে পারি, বা লুপের ভিতরে আরো লুপ চালাতে পারি। হ্যাঁ, আমার প্রবলেম যেটা যাকে সলভ করতে চাচ্ছি তার উপর বেস করে ডিপেন্ড করে। যদি আমি চাই মাল্টিপল ইনসিডেন্ট, মাল্টিপল ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে, সেটাও করা সম্ভব। ওকে, অনেকেই এক্সাম্পলে জাস্ট এই ভ্যালুগুলো আউটপুট দেখায়, যার কারণে বিগিনাররা মাঝে মধ্যে একটু কনফিউজড হয়ে যায় যে আচ্ছা এইটা কি জিনিস, বা এর ভিতর শুধু মনে হয় এইটাই করা যায়। না, লুপের ভিতরে আমি যাই লিখে দিব, সে এই কাজটাই এতবার করতে থাকবে, এখানে যা বলা থাকবে এতবার করতে থাকবে। ওকে, স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলুন। ইনিশিয়াল যদি আমি এখানে 50 ধরি, হ্যাঁ, পরে যদি আমি এখানে গ্রেটার দেন ইকুয়াল টু না দিয়ে লেস দেন ইকুয়াল টু দেই, তাহলে কি আমার এটা হচ্ছে 50 নিচ থেকে যত নাম্বার ছিল এটা শো করবে? হ্যাঁ হ্যাঁ, এখানে যদি লেস দেন ইকুয়াল টু দেই, তবে এইখানে আমাদের মাইনাস করতে হবে, কিন্তু তখন এখানে ভ্যালু, ইনক্রিমেন্ট হবে না, তো এখানে ইনক্রিমেন্টটা হবে না তাহলে হ্যাঁ হ্যাঁ, এখানে হবে এখানে। মাইনাস। মানে 50 থেকে আমি কম কম করে 50 থেকে 1-এর ঘরে আসতে চাচ্ছি, এরকম করে শুরু হবে 50, 1 পর্যন্ত 1 ঘর 1 ঘর করে এখানে কমতে থাকবে। এই যে 50, 49, 48, এইভাবে করে আমার আসতে থাকবে, এবং লাস্ট ভ্যালুটা হবে 2। কারণ এখানে আবার বলেছি গ্রেটার দেন 1, যখন শুধু গ্রেটার দেন বলি, ও কি করবে, থেমে যাবে যে না হ্যাঁ, গ্রেটার একে। দেন ইকুয়াল টু হলে তখন শুধু ওয়ান হ্যাঁ, তখন আসবে আউটপুটে। 1 সহ আমার আউটপুটে আসবে। ওকে, আচ্ছা, লুপ বোঝার জন্য ফর এর এক্সাম্পলটাই আমাদের জন্য এনাফ। তবে আমি এখানে আরো একটা বলি, ডব্লিউএস স্কুলে যাই। এইচটিএমএল নিয়ে এটা এই সাইটটা দেখেছিলাম, এটার সাথে আশা করি পরিচিত, যতদূর মনে আছে। লুপও কয়েক রকমের হয়, কনসেপ্ট সবারই এক, সবাই কি করবে, বারবার একটা ঘটনা ঘটাবে। তবে পার্থক্য কি হয় এক এক লুপে, যেমন হোয়াইল লুপে আমার শর্ত লেখার ধরনটা ভিন্ন হয়। আমি ভেরিয়েবলটা আগে ডিক্লেয়ার করছি, যাকে দিয়ে লুপটা কন্ট্রোল করব, সে আগে চেক করছে যে আমার ইনিশিয়াল ভ্যালু আর ইন্ড গোল, যেটা আমি যেখানে থামতে চাই, এই দুইটা চেক আগে, কম্পারিজন আগেই করে নিচ্ছে। তারপরে সে এক্সিকিউট করবে, তারপরে ভ্যালুটা বাড়াবে। ঠিক আছে, আগে এক্সিকিউট করবে, তারপরে ভ্যালু বাড়াবে। ফর লুপে যেটা হয় যে আমার এখানে যে আমি মনে করি x+1 দিয়েছি, সে এক্সিকিউশনের সময়ই মানে 67 নম্বর লাইনেই এক্স এর ভ্যালু 1 বাড়িয়ে দিবে, তারপরে
68 নাম্বার লাইনে আসবে। হোয়াইল লুপে পার্থক্য কি হবে, সে মনে করুন এই লাইনে এই লাইনে আগে এক্সিকিউট হবে, পরে গিয়ে আমার ভ্যালুটা বাড়াবে। এরকম ভিন্নতা তৈরি করেছে কারণ মাঝে মধ্যে কিছু ক্যালকুলেশন বা কিছু প্রবলেম সলভ করতে গেলে দেখা যায় যে না, আমি আগেই যদি ভ্যালু বাড়িয়ে দেই আমার হিসাবে গরমিল হয়ে যায়। হ্যাঁ, মনে করুন ফর এক্সাম্পল বিকাশে ট্রানজেকশনের কথা, যদিও সেখানে লুপের এভাবে কনসেপ্ট না, কিন্তু মনে করুন এরকম একটা সিনারিও যে আমার ভ্যালু আছে, আমি টাকা পাঠাচ্ছি, তাই না? আমার টাকা যদি সাকসেসফুলি ওই রিসিভারের কাছে যায়, তারপরেই না আমি আমার এই অ্যাকাউন্ট থেকে কাটবো, তাই না? এখন দেখা গেল আমি যে সেন্ডার তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে ফেলেছি, আবার ওই পাশে যে রিসিভার তার অ্যাকাউন্টেও টাকা যায়নি, দুই পক্ষ থেকে কি হচ্ছে, আমার হিসাবের গন্ডগোল হয়ে যাচ্ছে না? তো এটা হচ্ছে একটা জাস্ট উদাহরণ বোঝানোর জন্য বললাম। প্রোগ্রামিং এ দিয়ে কি করে, আমাদের রিয়েল লাইফের বিভিন্ন সমস্যার সমাধান করি। তো এমন কিছু কিছু সমস্যার ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, আমার আগেই সংখ্যার কম বেশি করলে হিসাব মিলে না, গরমিল হয়ে যায়। ডু হোয়াইলের ক্ষেত্রে যেটা হয়, এখানেও সেম, বারবার ঘটনা করতে থাকবে, তবে কি হচ্ছে, সে আগে এক্সিকিউট করবে, ভ্যালু বাড়াবে, তারপরে গিয়ে চেক করবে যে আচ্ছা এবার কি আমার শর্ত ঠিক আছে কিনা। ওকে, মানে তো এক্সিকিউশনের মেকানিজমটা পাল্টানো। ফর নিয়ে তো বললাম, ফর ইচ হচ্ছে অ্যারের কনসেপ্টের জন্য প্রযোজ্য, ওটা আপাতত স্কিপ করি। ব্রেকের কথা বলি, ব্রেকটাও যেটা করে যে মনে করুন লুপ চলছে, লুপের ভিতরে যদি কখনো এমন দরকার পড়ে যে একটা নির্দিষ্ট কোনো কন্ডিশনে গিয়ে সে থেমে যাবে, অনেকটা গাড়ি ব্রেক করার মতো, তাই না? গাড়ি চলবে চলবে, গাড়ি মনে করুন ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে, চলতে থাকবে, কিন্তু মাঝখানে হঠাৎ রাস্তার মাঝখানে কেন একটা মানুষ এসে পড়লে সে ব্রেক করবে, একটা শর্ত। হ্যাঁ, ব্রেকের কনসেপ্ট হচ্ছে এটা, যেমন লুপ চলবে চলবে কিন্তু মাঝখানে যদি এই শর্তটা মিলে যায় তখন যেন সে থেমে যায়। ওকে, আর কন্টিনিউ এর কনসেপ্ট হচ্ছে যে আমার শর্ত যদি মিলে যায়, মানে এটা তো ব্রেকের উল্টো, তখন যেন লুপটা থেমে না যায়, বরং যেন চলতেই থাকে, কন্টিনিউ যেন করতে থাকে। ওকে, তো এগুলো আমাদের লুপ নিয়ে কথা। ডব্লিউসি স্কুলের সাইটেও পিএইচপির বেশ কিছু এক্সাম্পলও আছে, এই যে এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, দেখতে পারেন। পিএইচপি নিয়ে বাংলাতেও ইউটিউবে ভিডিও আছে, সেটাও দেখতে পারেন, অথবা পিএইচপি আলোচনা যেহেতু ক্লাসে করছি, যদি চান পাইথনটা শিখবেন সেটাও শিখতে পারেন। যাই করেন, অ্যাসাইনমেন্ট দিব আজকে কিছু, ওকে, একটু বুঝে অ্যাসাইনমেন্ট গুলো করবেন। আর অনলাইন থেকে জাস্ট ডাইরেক্ট কপি পেস্ট করবেন না, কারণ অ্যাসাইনমেন্ট দিচ্ছি মূলত আপনাকে প্র্যাকটিসের জন্য, এখানে আমার দেখাতে কিছু যায় আসে না। হ্যাঁ, মনে করুন এখানে যারা অ্যাসাইনমেন্ট দেয়নি তাদের সবাইকেও যদি আমি মার্কস দিয়ে দিই, আমার কি কোনো কমতি আছে? মানে এটা তো এমন না যে আমার মোবাইলের ব্যাটারি ফুরিয়ে যাবে মার্কস দিতে গেলে, না। না, আমার কোনো টাকাও খরচ হবে না, এটাতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু কেন, মানে অ্যাসাইনমেন্টের উদ্দেশ্যটা হচ্ছে মূলত আপনি নিজে যেন বাসায় সিরিয়াস হয়ে জিনিসটা, কনসেপ্টটা একবার বুঝেন এবং সেটা যেন প্র্যাকটিস করেন, আপনার ব্রেইনে যেন জিনিসটা থাকে, আপনার ব্রেইন যেন জিনিসটা অ্যানালাইসিস করতে পারে ঠিক। তো এই জন্য মূলত অ্যাসাইনমেন্টটা দেয়া, কিন্তু আপনার আপনার ভালোর জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ, বিষয় আমাদের ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে আপনার ভালোর জন্য, আপনি জানালা দিয়ে ওষুধ খেলে দিয়ে মনে করছেন আপনি সুস্থ হয়ে যাবেন বা আপনার ঠিক হয়েছে, তাই না? দুইটা কিন্তু ভিন্ন কিসিমের ঘটনা ঘটে, তাই না? তো এটা করা যাবে না। অ্যাসাইনমেন্ট যেটা দিব, অনলাইনে ইউটিউবে ভিডিও দেখুন, লাগলে লুপ নিয়ে আরো ভিডিও দেখুন, কন্ডিশন নিয়ে ভিডিও দেখুন। দেখবেন ইউটিউবাররাও, ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও আছে, তারা দেখবেন আরো ভালো কোনো এক্সাম্পল দিয়ে আরো সুন্দরভাবে সেখানে এক্সপ্লেইন করেছে, তাই না? দেখবেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ডাইরেক্ট কপি পেস্ট করার কোনো দরকার নেই। গুড। ওকে, আমরা ছোট করে অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। ওকে, যারা আছেন একটু একজন একজন করে রেসপন্স করবেন। 14. Sir, 9. 7. 7, তারপর 8. তারপর 6. 6, নাম্বার 4 নেই?
নাম্বার 4 14 আচ্ছা 11 11 নাম্বার 15 নেই 19 19 আছেন 21 Yes, sir. 21. 24 24 23 28. 23 27. 25, 29 31. 37. 32 33 নেই 34 38 43 40 41 46. 39 43 44 45 43 44 45 প্লাস কত 50. 45 এর তো মাঝখানে তো টোটাল 3টা ক্লাস কিন্তু গ্যাপ ঘটনা কি স্যার প্রথম দুইটা ইন্টারনেটের কারণে আর গত ক্লাস বিদ্যুতের কারণে ফোন চার্জ ছিল কিন্তু আচ্ছা আসতে পারিনি 50 আর 51. 47 আর 51 53 47 49 49 42 স্যার 44, 44 দিয়েছি আর কেউ বাকি আছেন স্যার 54, 54 স্যার। ও 50 ওকে আর কেউ আছেন বাকি ওকে উপস্থিতি 35 নো প্রবলেম নেক্সট দিন আমরা আমাদের এই যে প্রোগ্রামিং এর এই যে আলোচনাটা বাকি সেটা শেষ করব নেক্সট দিনও ইনশাল্লাহ আমরা 2টা সেশন কন্ডাক্ট করব এবং প্রোগ্রামিং এর পরে ক্রিপ্টোগ্রাফির আলোচনা করব ঠিক আছে আপাতত প্রোগ্রামিং এর কনসেপ্ট এটা নিয়ে একটু অনলাইনে আপনারা ঘাটাঘাটি করুন ওকে কারণ আসলে যত যাই বলি 3 ক্লাসে প্রোগ্রামিং এ সবকিছু আসলে বোঝানো সম্ভব না বা সব কনসেপ্ট বুঝবেন না একটু বাসায় একটু সময় দিয়ে সেলফ স্টাডি করুন আর একটু জানার চেষ্টা করুন কেমন এগুলো আপনাদেরই হেল্প করবে সিকিউরিটি অনেক কনসেপ্ট দেখবেন বুঝতে খুব সহজ লাগছে ঠিক আছে এবং কেন এই হ্যাকিং এর টেকনিক কাজ করছে হ্যাকিং এর মেথড কাজ করছে এগুলো অনায়াসে ধরতে পারবে ওকে ঠিক আছে আজকে তাহলে আমরা এখানে শেষ করি আমাদের আলোচনা এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম